পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 33। ভাবনায় ডুবে গিয়ে কুহু অন্য আইসক্রিমটা গলিয়ে ফেলল। দীপ্র এসে দেখলো গলে যাওয়া আইসক্রিম নিয়ে হাবলের মতো চেয়ে আছে কুহু। ওদিকে কুঞ্জ বসে বসে তখনও আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম গলে গেল তো। দীপ্রর কণ্ঠে ধ্যান ফিরে পেল। একটু বিব্রত হয়ে বলল, ওহো সমস্যা নেই, পরে ফ্রিজ করে নেব। ফোঁস করে দম ফেলল দীপ্র। হাতের ব্যাগখানা বাড়িয়ে দিতেই কুহু শুধালো, এটা আবার কি? দেখ। ব্যাগখানা একটু খুলে কুহু বুঝলো শাড়ি। ও চাইলো দীপ্রর দিকে। এটা কার? তোর। আমার? আমি দিলাম। বিপরীতে কুহু কিছু বলার পূর্বেই দীপ্র আবারও বলল, তুই আইসক্রিমের বিল দিলি না, ওটার জন্য শোধ দিলাম। আমিও ঋণ রাখতে চাই না। এ কথার পর কুহুর কথা আটকে গেল। ওর শাড়ির ব্যাগটা রেখে বলল, দামের দিক থেকে হিসাব করলে আপনি আমাকে ঋণই করে রাখলেন। ঋণী যদি হয়েই থাকে তবে তুলে রাখ, পরে শোধ সমেত নেব। যদি না দিতে পারি? দীপ্রর দেওয়ান নিজের সব কিছু বুঝে নিতে জানে, শোধ ও আসলে। তোকে সেটা ভাবতে হবে না। বলে দীপ্র একটু অন্যদিকে গেল। কুঞ্জ তখন খাওয়া শেষ করেছে। কুহু শাড়ির ব্যাগখানা পাশে রাখতে যেতেই আয়না আর কণাকে আসতে দেখা গেল। আপু, এটা কি রে? এসেই শুধালো কণা। কুহু উত্তর দিতে চাইছে না। ও চোখের ইশারায় কণাকে থামতে বলল, কিন্তু কণা থামছে না। ও প্রশ্ন করেই যাচ্ছে, এটা তো শাড়ি, তোরা শাড়ি কিনলি কার জন্য? কণা, একটু থাম, বল না এটা কার? আমার। তুই টাকা আনলি কখন? আমাকে তো বললি না। উফ কণা, বাহ, মা তোকে টাকা দিয়েছে? আমাকে তো বললো পরে দেবে। বলে কণা কেমন মন খারাপ করে নিচ্ছিল। ওর মন খারাপ দেখে কুহু বলল, দীপ্র ভাই দিয়েছেন, এখন চুপ কর তুই, আর কথা বলিস না। আয়না একটু দূরে ফোনে কথা বলছিল। ঠিক তখনই কণার মাথায় বুদ্ধিটা এলো। ও দুষ্টু হাসলো। গলার প্রায় সবটুকু জোর দিয়ে বলল, শাড়িটা কি সুন্দর হয়েছে রে আপু। দীপ্র তোকে এত দারুণ উপহার দিল? কথাটা কানে যেতেই ঘুরে চাইলো আয়ানা। কণার হাত চেপে ধরল কুহু। ওফ কণা, হচ্ছেটা কি? চুপ করতে বলেছি না? তুই চুপ আপু। বলে আবারও গলার সবটুকু জোর দিয়ে কণা বলল, দীপ্র ভাই আর কাউকে কিন্তু দেয়নি, তোকেই দিল। তাও কি সুন্দর এই শাড়িটা। কুহু হতাশ হয়ে চেয়ে রইল। এই মেয়েটার জন্য শান্তি নেই একদমই। বুদ্ধি করে রাত্রি আর অরণ্যকে এক জায়গায় রেখে সবাই চলে এসেছিল। ভেবেছিল দুজন বুঝি একসঙ্গে ফিরবে, এতে মান অভিমান কিছু কমবে, সহজ হবে সবটা। কিন্তু তেমন কিছুই হলো না। রাত্রি ফিরল একা। ওকে দেখে কুহুর মুখটা আমের ফলসির মতো শুকিয়ে গেল। ও গেল দীপ্রর কাছে, খবর দিতে হবে। দীপ্র গোছল নিয়ে এসেছে। ফট করেই ভেতরে প্রবেশ করে ফেলেছিল কুহু। মানুষটার উন্মুক্ত বুক নজরে পড়ল। ও তড়িঘড়ি করে বলল, পরে আসছি। কুহু, পেছন থেকে ডেকে উঠল দীপ্র। কুহু দাঁড়ালো, তবে পেছন ফিরল না। দীপ্র টি শার্ট গাড়ি জড়িয়ে নিয়ে বলল, আয়, পরে আসি, আপনি রেডি হন। হয়েছি। কুহু এবার পেছন ফিরে চাইল। দৃষ্টি উঠিয়ে বলল, রাত্রিপো একাই ফিরল। ওফ, এবারও এদের মিশনটা ফেল। মনে হচ্ছে রাত্রি আপুর বিয়ে ঠিক না করলে আর কোনো লাভ হবে না। সেটাই মনে হচ্ছে। আচ্ছা, আমি যাই, একটু দাঁড়া। কুহু দাঁড়ালো। দীপ্র কাবার থেকে একটা বক্স নামিয়ে আনলো। কুহু প্রশ্ন নিয়ে তাকালো। দীপ্র বলল, সবার জন্য টুকটাক উপহার এনেছিলাম। সবাইকে দেওয়া হলো, তোর উপহারটা ঝামেলার কারণে দেওয়া হয়নি, ভেবেছিলাম নিজে। দীপ্র কথা শেষ করলো না। কুহুর দৃষ্টি এবার নেমে এলো। ওর অস্বস্তি হচ্ছে। দীপ্র কুহুর পায়ের দিকে চাইলো, তারপর হেসে বলল, থাক অসব কথা, এটা রাখ, তোর পা খালি, দেখে ভালো লাগে না, তাই মনে হলো দিয়েই দি। বক্সখানা হাতে নিল কুহু। ও বুঝলো এটার মধ্যে পায়েল আছে। এখন যা, আর আমি দেখছি রাত্রি অরণ্যর বিষয়টা। আচ্ছা, বলে পা বাড়ালো কুহু। ঘর থেকে বের হতেই একটা হাত ওর বাহু টেনে ধরলো। ও পাশ ফিরে দেখলো আয়ানা। কুহু চট করেই দীপ্রর দেওয়া বক্সখানা লুকিয়ে ফেললো। আয়নার চোখে আগুন। ওকে টেনে নিয়ে এলো অন্য পাশটায়। লাগছে আয়না আপু, হাত ছাড়ো। ঝটকা দিয়ে হাত ছাড়লো আয়না। কুহু কটমট করে চাইলো, তোমার সমস্যা কি? সমস্যা আমার? সমস্যা তো তোর, বেহায়া মেয়ে কোথাকার। আয়না আপু, মুখ খারাপ করাবে না। আমি খারাপ হলে তুমি নিতে পারবে না। তুই আর কি খারাপ হবি? তোকে বলেছি দীপ্র দাদা ভাইকে আমি পছন্দ করি, তারপরও তুই তার পেছন পেছন ঘুরছিস, বেহায়ার মতো লেগেই আছিস। কথাগুলো লাগলো কুহুর। ও এগিয়ে এসে বলল, দীপ্র ভাইকে তুমি পছন্দ করো, কিন্তু সে কি করে? করে নাকি করে না সেটা আমি বুঝে নিব, তুই মাঝে আসবি না। শোনো আয়না আপু, আমি মাঝে আসিনি,
কিন্তু তুমি বারবার আমায় অপবাদ দাও। তবে একটা কথা, আমি যদি একবার মাঝে আসি, তোমার মতো 10 আয়ানাও আমায় সরাতে পারবে না। নিজের সীমায় থাকো, ভালো মানুষই সবসময় দেখাবো না। তপ্ত বাক্যগুলো বলেই চলে গেল কুহ। আয়ানা হতভম্ব হয়ে রইল। ওর শরীর কাঁপছে, চোখ থেকে আসছে জল, একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে। বুকের ভেতর হাহাকার বয়ে চলেছে, মাথার উপর দিয়ে নেমে যাচ্ছে বিশাল বিশাল ঢেউ। রাত্রি বোধহয় কেঁদেছে, ওকে দেখে তেমনই মনে হচ্ছে। দীপ্র ওর পাশে বসা, ও সরাসরি কথা বলতে এসেছে। আমি বুঝতে পারছি তোমরা চাও অরণ্য আর আমার সম্পর্ক ঠিক হোক, কিন্তু এটা ঠিক হবার নয় দীপ্র ভাই। দীপ্র একটু সময় নেয়, তারপর বলে, তুই কি সত্যিই চাস না? না, চাই না। ওর লাইফ স্টাইল আমার সাথে মিলে না। আমি ওর অন্য সব বান্ধবীদের মতন স্টাইলিশ না, আমি সাধারণ। আমার সাথে ওর যাবে না, এটা ও বলেছে? না। তবে বুঝতে পেরেছিলাম, সেই জন্যই সরে এসেছি, বলে ঠোঁট কামড়ে ধরে রাত্রি। অরণ্যর সাথে সম্পর্কটা হুট করে রাত্রি বরাবরই মিশুক, একটু চঞ্চল। সেই চঞ্চল স্বভাব থেকে অরণ্যের সাথে কথা বলা, তারপর দুজন একটা সম্পর্কে যাওয়া। কিন্তু সম্পর্কের আগের সম্পর্কটা যেমন ছিল, সম্পর্কের পর সম্পর্কটা একদমই বদলে এলো। অনিশ্চয়তা যোগ হলো। সেই অনিশ্চয়তা দিনের পর দিন, কথা কাটাকাটি, সব মিলিয়ে রাত্রি নিজেকে সরিয়ে নিল। তবে ক্ষীণ আশা ছিল অরণ্য বুঝি তাকে মানাবে, কিন্তু তেমন কিছুই হলো না। গো ধরে রইল ওপাশের মানুষটাও। আর তারপর তারপর বিচ্ছেদটা সত্যি হয়ে গেল। রাত্রি শিউরে উঠল, নিজেকে সামলে বলল, আমি সত্যি এবার বিয়ে করতে চাই, বাবাকেও বলবো। দীপ্র কি বলবে বুঝলো না। রাত্রি চাইল পাশ ফিরে, আবারও বলল, অরণ্য আমার জীবনের কেউ না, কেউ না। ওকে আমার চাই না, আমি একটু ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই আমি।